নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দিদিকে রাজ্যসভায় পাঠানোর ছক অভিষেকের ঘরে তীব্র ভাঙনের মাঝেই দিল্লিতে তৃণমূলের মেগা চাল। ছাত্রকে বেধড়ক মার সহপাঠীদের তুমুল বিক্ষোভ বারুইপুরের স্কুলে। কংগ্রেসের হাত ধরে জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা। আবার কি কংগ্রেসেই ফিরবেন? গোটা টেবিল ভর্তি 100, 200 আর 500 বান্ডিলে এই স্কুল থেকে উদ্ধার কোটি কোটি টাকা। সোনারপুরে কাউন্সিলরের ওয়ার্ডে সরকারি সামগ্রী উদ্ধারের চাঞ্চল্য, ডিম ছুঁড়ে বিক্ষোভ স্থানীয়দের। ফের নেপা ভাইরাসের হানা, কোন জেলায়? চরম উদ্বেগে বাড়ছে বাংলাতেও। ভাঙড়ে তৃণমূলের সাম্রাজ্যে বড় ধস, শাসক দলকে হটিয়ে জোড়া পঞ্চায়েত দখল করল আইএসএফ। এসআইআরে বাদ পড়েছিল 2 কোটি নাম, পঞ্চায়েত ভোটে উত্তরপ্রদেশে নতুন করে 40 লক্ষ জুড়ল ভোটার তালিকায়। তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? দলীয় তহবিলের কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন কে? পার্থ এখন পর, রাতারাতি কার ঠিকানায় ঘর পেল তৃণমূল? 4 বছর পর জীবনের নতুন অধ্যায় নিয়ে মুখ খুলেন অর্পিতা, বললেন অন্ধকার সময়ের কথাও। জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ, 1 যুগ পার করে বললেন প্রধানমন্ত্রী। 12 আগ্নেয়াস্ত্র, 25 রাউন্ড গুলি উদ্ধার বাসন্তী থেকে। পিওকে থেকে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, কেউ বেঁচে ফিরলেন না। টাটাকে ফেরানো, রাজস্ব আদায় বৃদ্ধি থেকে শিক্ষার অধঃপতন, হাজারো চ্যালেঞ্জের মুখে নতুন মন্ত্রীদের কার কি বার্তা? কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কতদিন চলবে, রইল 5 দিনের পূর্বাভাস। সুখেন্দুর পর রাজ্যসভা ছাড়লেন সুস্মিতা, ছাড়লেন তৃণমূলও। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে সাক্ষাৎ, এবার কি বিজেপিতে? আবার ইরানের উপর হামলা হবে, ট্রাম্প এবার নতুন করে যুদ্ধের সূচনার কারণও জানিয়ে দিলেন। ঋতব্রতর শিবিরে ফিরহাদ, তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়াতে চর্চায় প্রাক্তন মেয়রের ভূমিকা। আলিপুরে সরকারি অফিসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র, দায়ের এফআইআর। কৃষি দপ্তরের দায়িত্ব পেয়ে শেকড়ের টানে ময়ূরেশ্বরের দুধদা, মন্ত্রী হিসেবেই প্রথম কোন কাজে নজর? জাহাঙ্গীরকে 4র্থ স্থানে পাঠিয়ে জিতেছিলেন ফলতা পুনর্নির্বাচন, শুক্রবার বিধায়ক পদে শপথ দেবাংশুর। কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল, নিষিদ্ধ কফ সিরাপ সিরিঞ্জ, এবার শোরগোল জলপাইগুড়িতে। রাতারাতি বদলে গেল ভাগ্য, লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক। ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক, কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের। মমতা কংগ্রেসে ফিরলে বর্তমান প্রদেশ নেতৃত্বের কি হবে? রাহুল গান্ধীকে সামনে রেখে বড় শর্ত দিয়ে রাখলেন শুভঙ্কর। রাজ্য বিধানসভার পর এবার দিল্লির বুকেও সইকাণ্ড, বিক্ষুব্ধ তৃণমূলের চিঠিতে অঙ্কের গরমিল। বন্ধ নয়, এবার স্বচ্ছতা, লক্ষ্মীর ভান্ডার ও বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিলেন দিলীপ ঘোষ। দক্ষিণ 24 পরগনায় এসটিএফ এর মেগা অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, অস্বস্তিতে শাহজাহান ও শওকত মোল্লা। ডাব বিক্রি থেকে কোটিপতি, 14 বছরে বিপুল সম্পত্তির মালিক বাংলাদেশি অনুপ্রবেশকারী, চক্ষু চড়ক গাছ পুলিশের। এবারে বেসুরো যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রিজু দত্তের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা। মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হলো 3। এবার ছেলে মেয়েদের মুখে 2টো ভাত তুলে দিতে পারবো, 100 দিনের কাজ শুরু হতেই খুশির হাওয়া। হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন? স্কুল শিক্ষকদের কাছেই টিউশন পড়বো, রাস্তা আটকে আন্দোলনে পড়ুয়ারা, সাপোর্টও করলেন মা বাবারা। বাংলা জয়ের পরে ফের ঝালমুড়ি খেলেন মোদি, মাখলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীদের যুগপূর্তিতে ভারত মণ্ডপমে এনডিএর সমাবেশ। কিছু যে একটা চলছে, আজ পাচ্ছিলেন গ্রামবাসীরা। রেশন ডিলারের গোডাউনের তালা খুলতেই সব বেরিয়ে পড়ল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে বসে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম।
আপাত দৃষ্টিতে এতে নতুন কিছু নেই, তবে চর্চা শুরু হয়েছে যে দিন থেকে সই জালিয়াতি কাণ্ডে দলের অন্দরে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ঋতব্রত। ইতিমধ্যেই উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক নেতৃত্বে গঠিত হয়েছে নব তৃণমূল ব্লক। সেখানে সইও করেছেন 60-এর বেশি বিধায়ক। এই সংখ্যাটা কালীঘাটপন্থী বিধায়কদের ছাড়িয়েছে। এমতাবস্থায় ববিকে ঋতব্রতর পাশে হাসি মুখে বসতে দেখলে চর্চা হবে বই কি। এই আবহের মধ্যে জল্পনা ছড়ালো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে আরও দুর্বল করতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন একথা প্রাক্তন মেয়র তথা মমতার আস্থাভাজন ফিরহাদ হাকিম সূত্রের খবর। তৃণমূল বিদ্রোহী শিবিরের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াতে চলেছে 65। এই পর্বে ফিরহাদের ভূমিকা রয়েছে বলে দলের একটি অংশের দাবি। সেখানে চমকও থাকতে পারে বলে ওই সূত্রের খবর। আজ বৃহস্পতিবার তার সাক্ষী থাকতে পারে বিধানসভা। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় যাওয়ার কথা রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এখন দেখার ফিরহাদ হাকিমকে বৃহস্পতিবার ঠিক কী ভূমিকায় দেখা যায়। সূত্রের খবর, 60 জনের পরে সংখ্যাটা যা হবে তারা আলাদা করে এই বিদ্রোহী শিবিরকে সমর্থনের চিঠি দিতে পারেন অধ্যক্ষ রথীন্দ্র বোসকে। 64 জন তাদের পক্ষে রয়েছেন বলে দাবি করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কোন 4 জন ফের সই করেছেন সেই তালিকা এখনো প্রকাশ্যে আসেনি। ঋতব্রতের দাবি ঠিক সময়ে সব তালিকা সামনে আসবে। ইরান আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট। ভারতে এই সংকটের বড়সড় প্রভাব পড়েছে। দফায় দফায় বেড়েছে পেট্রোল, ডিজেল, সিএনজির দাম। মহার্ঘ হয়েছে বাণিজ্যিক এবং গৃহস্থের রান্নার গ্যাস। এহেন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন দেশের গ্যাস এবং তৈল সম্পদ উত্তোলনে বড়সড় সাফল্য মিলেছে। এছাড়াও নানা ক্ষেত্রে শক্তি উৎপাদনে জোর দিচ্ছে ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী। একটানা ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই নতুন নজির গড়ার পর এনডিএর সম্মেলনে দীর্ঘ বক্তৃতা দেন তিনি। গ্যাস সংকট নিয়ে সরাসরি কিছু বলেননি মোদী, তবে তিনি বলেন, গত 12 বছর ধরে আমরা চেষ্টা করেছি শক্তি ক্ষেত্রে ভারত যেন স্বনির্ভর হয়ে ওঠে। লালকেল্লা থেকে আমি সমুদ্র মন্থন প্রকল্পের ডাক দিয়েছিলাম। সম্প্রতি সেখানে সাফল্য মিলেছে, অর্থাৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে আগামী দিনে অনেক সুযোগ আসবে। সেগুলোকে কাজে লাগিয়ে 500 গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি তৈরির চেষ্টা করতে হবে। প্রথাগত শক্তি সম্পদের পাশাপাশি সৌরশক্তিতে ভারত অনেক উন্নতি করেছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি পারমাণবিক শক্তি সম্পদ বৃদ্ধির পক্ষেও সওয়াল করেছেন তিনি। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি ব্রিডার রিয়েক্টর প্রযুক্তিতে আমরা কত দ্রুত এগিয়েছি। এই প্রযুক্তি আমাদের পারমাণবিক শক্তি উৎপাদনের স্বনির্ভর করে তুলবে। গ্রিন হাইড্রোজেন এবং গ্রিন অ্যামোনিয়া উৎপাদনেও এগিয়ে যাচ্ছে ভারত। উল্লেখ্য, পূর্ব ভারতের সমুদ্রে যে বিশাল জ্বালানি তেলের ভাণ্ডার থাকতে পারে, বহুবার সেই ইঙ্গিত পেয়েছে কেন্দ্র। তবে নানা জটিলতার জেরে সমুদ্র তলে জরিপের কাজ চালানো যায়নি। তবে সংকটজনক পরিস্থিতি ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার কোমর বেঁধে মাঠে নামছে সরকার। বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে থাকা তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার অনুসন্ধানে চলছে কাজ। সম্প্রতি আন্দামান উপকূলীয় অববাহিকায় আরও একটি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ভারত। মোদির আশা, এই ক্ষেত্রগুলিতে আগামী দিনে আরও ইতিবাচক খবর মিলবে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। সই জালিয়াতি কাণ্ডে বারবার সিআইডির তলবেও হাজিরা দেননি। দিল্লি থেকেও কলকাতায় ফিরছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির আশঙ্কা বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে এবার আরও বিপাকে পড়লেন অভিষেক। ভিন্ন রাজ্য থেকে হাজিরার সমন পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ত্রিপুরার আদালত। 2021-এ ত্রিপুরার ভোট পরবর্তী মামলায় তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত। 2021 সালে ভোট পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে সমন পাঠানো হয়েছে বলে খবর। 2021 সালে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় যোগ রয়েছে অভিষেকের, এমনই অভিযোগ দায়ের হয় খোয়াই থানায়। সেই মামলাতেই 22 জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিষেককে এই সমন স্পিড পোস্টে পাঠানো হয়নি, আলিপুরদুয়ার আদালত মারফত সমন পাঠানো হয়। জানা গিয়েছে, এই সমন নিয়ে আলিপুর আদালতের একজন বেলিফ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। ওই ঠিকানা অবশ্য তৃণমূলের সদর দফতরও। সেখানেই সমন নিয়ে পৌঁছন ওই বেলিফ। নির্দেশ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ দিতে হবে, তিনি না থাকলে দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দিতে হবে। দিল্লিতে রয়েছেন অভিষেক, সেই কারণে ওই বেলিফ দেওয়ালে নোটিশ সাঁটাতে গেলে তাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় কুণাল ঘোষ বাড়ি থেকে বেরিয়ে আসেন, ওই বেলিফের সঙ্গে কথা বলেন, তারপর কুণাল সই করে নোটিশটি গ্রহণ করেন বলে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে, সেখানে শিল্পমন্ত্রী হিসেবে উঠে এসেছে তাপস রায়ের নাম। এককালে তৃণমূলে থাকলেও বর্তমানে তিনি রাজ্য বিজেপির মন্ত্রী। আর তার মুখেই ফের সিঙ্গুর পর্ব উস্কে দিয়ে উঠে এলো এমন টাটাদের প্রসঙ্গ।
তাপস রায়ের সাফ বার্তা, শিল্পের যারা যারা চলে গিয়েছে তাদের ফেরাতে হবে। তাপস রায় বলেছেন, টাটাকে আনতেই হবে। রতন টাটা যদি বেঁচে থাকতেন তাহলে প্রথম আমি তার কাছে ছুটে যেতাম, হাতে ধরে অনুরোধ করতাম। এমন ইন্ডাস্ট্রিতে উনি ফাদার ফিগার। বলতাম আপনি চলুন, তার সাফ কথা। তবে রতন টাটাজির যারা উত্তরাধিকারী আমি তাদের কাছে যাব, ওদের হেডকোয়ার্টারে যাব। আরও যত বিনিয়োগকারী রয়েছেন, বিজনেস আইকন রয়েছেন দেশে এবং বিদেশে, আমি কুণ্ঠাবোধ করব না হাতে পায়ে ধরতে। প্রসঙ্গত, এককালে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আন্দোলনে সিঙ্গুর ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য। যে সিঙ্গুরে একটা সময় উদ্যোগ চলছিল টাটাদের কারখানা ঘিরে। তাপস রায় ওই সাক্ষাৎকারে বলেছেন, এই বাংলা আর সেই বাংলা নেই, বাংলা বদলেছে, পারসেপশন বদলেছে। তিনি আরো বলেন, এখানে তোলাবাজারি ঠাঁই নেই, অত্যাচার হবে না। ট্রেড ইউনিয়নের নামে যে অত্যাচার হতো, টাকা তোলা হতো, তা আর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সমালোচনা করে তাপস রায় বলেন, এর আগে যে সরকার ছিল তাদের শিল্পকে কিভাবে বাড়ানো যায় তা ভাবতেন না। নিজেদের কিছু লোকজন আর অর্থে বৈভবের দিকে শুধু নজর ছিল, পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল না। উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকার আসার পরে বণিক সভার এক অনুষ্ঠানে যোগ দেন শ্রমিক ভট্টাচার্য। সেখানেও তিনি একাধিক আশ্বাস দিয়েছেন। এছাড়াও সদ্য লারসেন অ্যান্ড টুব্রো সংস্থার কর্ণধারের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও 13 জুন রাজ্যে আমুলের একটি প্ল্যান্টের উদ্বোধন রয়েছে। সব মিলিয়ে শিল্প ঘিরে রাজ্যের বিজেপি সরকার এবার কোন দিকে হাঁটে সেদিকে তাকিয়ে গোটা বাংলা। জাতীয় রাজনীতিতে বড় জল্পনা, কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে তৃণমূল। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরেই বেড়েছে জল্পনা। যদি সেই জল্পনা সত্যি হয় তাহলে রাজ্য এবং জাতীয় স্তরে তৃণমূলের ভবিষ্যৎ কি হবে? যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন তাদের ভবিষ্যৎই বা কি হবে? কে কার সঙ্গে কোথায় বৈঠক করছে তাতে কিছু যায় আসে না। সংখ্যাটা 64 পেরিয়ে গিয়েছে, কাল কেউ এলে 65 হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরাই তো তৃণমূল, আমরা কংগ্রেসের সঙ্গে মিশছি না। আমি যতদূর জানি তাতে সংখ্যাগরিষ্ঠ এমপি এমএলএ মিশছে না। 2026-এর বিধানসভা নির্বাচনে 80 জন তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছেন। তার মধ্যে 60 জনকে নিয়ে নতুন ব্লক তৈরির কথা ঘোষণা করেন ঋতব্রত। পরবর্তীতে আরও 4 জন যুক্ত হয়েছেন বলে দাবি করেছেন তিনি, তবে সেই নাম এখনো প্রকাশ্যে আসেনি। সব মিলিয়ে বিরোধী হিসেবে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ঋতব্রতদের। অন্যদিকে কংগ্রেসের 2 বিধায়ক রয়েছে বিধানসভায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকছেন 16 জন। ফলে তৃণমূলের সঙ্গে কংগ্রেস মিশলেও সংখ্যাটা ঋতব্রতদের ছাড়িয়ে যেতে পারবে না। তবে সংসদের ক্ষেত্রে হিসেবটা হবে অন্যরকম। এই জল্পনা নিয়ে তৃণমূল এখনো মুখ খোলেনি। মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, 2 শীর্ষ নেত্রীর বৈঠক হয়েছে, দফায় দফায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সিদ্ধান্তের ব্যাপারে নেত্রীই কথা বলবেন। 90-এর দশকের শেষের দিকে কংগ্রেসের হাত ছেড়ে বাংলার নিজস্ব ঘাসফুল শিবির গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 28 বছর পর এবার কি সেই বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে? জাতীয় রাজনীতির অলিন্দে এখনই একটি প্রশ্ন ঘিরেই তুমুল গুঞ্জন শুরু হয়েছে। লোকসভা এবং বিধানসভা নির্বাচন পরবর্তী আবহে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কংগ্রেসে ফেরার জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সর্বভারতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির লড়াইকে আরও মজবুত করতেই এই সম্ভাব্য পদক্ষেপের রূপরেখা তৈরি হচ্ছে। যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি, তবুও অন্দরমহলের সূত্রগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। 10 জনপথের বিশেষ প্রস্তাব ও পদপ্রাপ্তির জল্পনা। রাজনৈতিক সূত্রের খবর, অতি সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একান্তে বৈঠক হয়েছে। আর এই বৈঠকের পর থেকেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। শোনা যাচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বভারতীয় সহ সভাপতির মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ পদের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জাতীয় স্তরে বড় দায়িত্ব দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। রাহুল গান্ধীর পক্ষ থেকে তাকে এআইসিসির সাধারণ সম্পাদক পদের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। তবে এই বিশাল রাজনৈতিক পরিবর্তনের প্রস্তাব তৎক্ষণাৎ গ্রহণ না করে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সময় চেয়ে নিয়েছেন বলে সূত্রে জানা যাচ্ছে। প্রদেশ কংগ্রেসের অন্দরে ক্ষোভ ও দ্বিমত। দিল্লির শীর্ষ নেতৃত্ব যখন এই মহাজোট বা সংযুক্তিকরণের রাস্তা প্রশস্ত করতে ব্যস্ত, তখন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের অন্দরে কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুর শোনা যাচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা লড়াকু নেতারা এই সিদ্ধান্তকে খুব সহজে মেনে নিতে পারছেন না। বিশেষ করে দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ নেতাদের দলে নিয়ে নেওয়া তীব্র আপত্তি তুলতে শুরু করেছেন নিচু তলার কর্মী সমর্থকেরা।
এই আবহের মধ্যেই দিল্লিতে দেশের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যোগ দিতে বাংলার প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরাও রাজধানী পাড়ি দিচ্ছেন। রাজ্য স্তরের নেতাদের স্পষ্ট দাবি, দলবদল বা সংযুক্তিকরণ যাই হোক না কেন, দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তির কাউকে যেন রেয়াত করা না হয়। ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে তৃণমূল। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভেঙে চুরমার হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। ঝাঁকে ঝাঁকে বিদ্রোহ বিধায়ক থেকে সাংসদদের। এরই মধ্যে এবার খোদ মমতার কংগ্রেসের হাত ধরা নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীর তরফে। অন্যদিকে অভিষেকে কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাত পোহালেই আগামীকালই কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল সমস্ত প্রদেশ সভাপতির নিয়ে একটি বৈঠক ডেকেছেন। কিন্তু গোটা বিষয়টি কিভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? কিভাবে দেখছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? অধীরের তৃণমূলের বিরোধিতা কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছিল দিল্লির কংগ্রেসের নেতাদেরও। নরমে গরমে লেখা হচ্ছিল কত রকম সমীকরণ। মমতা বিরোধী মুখ হিসেবে রাজ্যে একেবারে শীর্ষ তালিকায় উঠে এসেছিলেন বহরমপুরের 6 বারের সাংসদ। যদিও পরবর্তীতে অধীরের প্রদেশ কংগ্রেস সভাপতির জায়গায় চলে আসেন শুভঙ্কর সরকার। সেই অধীর এখন বলছেন, আমার সঙ্গে তৃণমূলের তো কোনো ব্যক্তিগত বিরোধিতা নেই। আমার সঙ্গে তৃণমূল নেতা নেত্রী তৃণমূল পার্টির কোনো ব্যক্তিগত বিরোধিতা কোনোদিন ছিল না। তৃণমূল আমার পার্টিকে খতম করতে চেয়েছে, আমি আমার পার্টিকে রক্ষা করতে চেয়েছি, মোকাবেলা করার চেষ্টা করছি। এটা আমার রাজনৈতিক ধর্ম বলে মনে করছি। এরপরই মমতাকে খানিক খোঁচা দিয়েই তার আরও সংযোজন। এখন কে কার কাছে আসছে যাচ্ছে সেটা তারাই জানে। তবে এটা তো সত্যি যে মমতা ভোটে হেরেছে বলেই আসছে, আগে তো কোনোদিন আসেনি। বাকি কোথায় মার্জার হচ্ছে ডিমার্জার হচ্ছে আমি জানি না। আমার পার্টি যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় সেটা সকলকেই জানাবো। কি বলছেন প্রদেশ সভাপতি? যদিও বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার খানিক ইঙ্গিতপূর্ণভাবেই বলছেন, রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প। রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে আমাদের দলে কেউ যদি আসেন যার ধক থাকবে, দম থাকবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, নিশ্চিতভাবে তাকে আমরা স্বাগত জানাবো। তবে মমতাকে খোঁচা দিতে ছাড়েননি প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তার সাফ কথা, মমতার কার্যকলাপের উপর কেউই বিশ্বাস করতে পারবেন না। তার বিশ্বাসযোগ্যতা ভারতের রাজনীতিতে তলা নিতে ঠেকেছে। সবাই জানে, সোনিয়া গান্ধীও জানে। তিনি এও বলেছিলেন, মমতার থেকে বেশি ভরসা করা যায় বামেদের উপর। প্রশ্নপত্র ফাঁসের পর ফের নিট ইউজি আয়োজনের ঘোষণা করেছিল এনটিএ। আগামী 21শে জুন সেই পরীক্ষারই আয়োজন করা হবে। এবার প্রশ্নপত্রের ফাঁস রুখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি ময়দানে নামছে ভারতীয় বিমান বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কার্যনির্বাহী সহায়তা করবে বিমান বাহিনী। দেশের 18টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ বিমানে নিট ইউজির প্রশ্নপত্রের প্যাকেট মারফত পৌঁছে দেওয়া হবে। গত 3রা মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর তা বাতিল করা হয়েছিল। এরপরে পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরাতে এবং সব ধরনের জালিয়াতি রুখতে এই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগেই জানিয়েছিলেন যে পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র পরিবহনের দায়িত্বে বিমান বাহিনীকে যুক্ত করা হবে। মূলত ট্রানজিট বা পরিবহনের সময়ে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি করা না যায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। পরীক্ষাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র রাখতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করা হয়েছে। পরীক্ষা সংক্রান্ত ডিউটি এবং কেন্দ্রের নিরাপত্তার জন্য দেশজুড়ে প্রায় 5 লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত উন্নত নজরদারি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রশ্ন ফাঁস বা গুজব ছড়ানো রুখতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে 24 ঘন্টা কড়া নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবার প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াকেও কঠোর নজরদারিতে রাখা হয়েছে। প্রায় 3 সপ্তাহ আগে নিটের প্রশ্নপত্র তৈরির জন্য শিক্ষক এবং বিষয় বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে এই দলটিকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সব রাস্তা বন্ধ করতে তাদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 21শে জুন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। দেশের অন্যতম বৃহত্তম এই প্রবেশিকা পরীক্ষার বিশ্বস্ততা ও মর্যাদা ফিরিয়ে আনতেই সরকার এবং শিক্ষা মন্ত্রক এবার এমন নজিরবিহীন ও কঠোর সুরক্ষা বিধি বেছে নিয়েছে।
প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। মমতাকে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। মমতাকে কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী বলে কংগ্রেস সূত্রে খবর। তবে প্রশ্ন উঠছে, কেন এই পথে হাঁটতে হচ্ছে মমতাকে? রাজীব গান্ধীর স্নেহভাজন ছিলেন তিনি। 1991 সালে মন্ত্রীও ছিলেন। পরে কংগ্রেসের সঙ্গে বিরোধ বাধে, তৈরি হয় দূরত্ব। শেষে 1998 সালে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন, তৈরি করেন তৃণমূল কংগ্রেস। সেই কংগ্রেসই আবার 28 বছর পর ফেরার জল্পনা শোনা যাচ্ছে। তবে এর পেছনে রয়েছে রাজনীতির জটিল অঙ্ক। বিধানসভা নির্বাচনে ধরাশয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেস ভেঙে খণ্ড খণ্ড হয়েছে। প্রথম ভাঙন ধরান ঋতব্রত। বিধানসভায় ঋতব্রতের হাত ধরে 64 জন বিধায়ক আলাদা তৃণমূল গড়ার চেষ্টা করছে। তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারে। আদালতে যদি নিজেদের আসল তৃণমূল দাবি করে, তবে দলের প্রতীকও পেয়ে যেতে পারে। দলের টাকা থেকে শুরু করে যাবতীয় অধিকার তাদের হাতে চলে যাবে। দলত্যাগ বিরোধী আইনও প্রয়োগ করা যাবে না, যেহেতু তাদের হাতেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ঠিক যেমনটা মহারাষ্ট্র হয়েছিল। এদিকে লোকসভার রাষ্ট্রসভাতেও ভাঙন ধরছে। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ রয়েছেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা 13। লোকসভায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ আলাদা ব্লক তৈরি করতে চাইছেন। তারা সমর্থন জানাবে এনডিএ-কে। রাজ্যসভার সাংসদদের একাংশ দল ছাড়ছে, পদ ছাড়ছে। ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব। সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিকের ইস্তফাও এখন সময়ের অপেক্ষা। দলত্যাগ বিরোধী আইন কি? দল যাতে হাত ছাড়া না হয় এবং এনডিএর হাত শক্তিশালী না হয়, তার জন্যই কি তৃণমূলের এই স্ট্র্যাটেজি? এর জন্য বুঝতে হবে দলত্যাগ বিরোধী আইন কি। এই আইন, কোনো সাংসদ বা বিধায়ক যদি এক দলের টিকিটে জেতার পর অন্য দলে যোগ দেন, তবে তার সেই পদ খারিজ করার যে আইনি ব্যবস্থা রয়েছে, তাকেই দলত্যাগ বিরোধী আইন বলা হয়। ভারতীয় রাজনীতিতে দুর্নীতি কমানো এবং সরকারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই আইনটি আনা হয়েছিল। সুস্মিতা দেবের দলত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল শিবিরে বড়সড় ফাটলের খবর। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিদ্রোহী শিবিরের নাম লিখিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সায়নীর দূরত্ব তৈরি হচ্ছিল বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। দিল্লি বা কলকাতা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখা যায়নি গত কয়েকদিন। ঘনিষ্ঠ মহলে সায়নী অভিযোগ করেছেন, গত বিধানসভা নির্বাচনে প্রচারে আক্রান্ত হওয়ার পরেও দলের শীর্ষ নেতৃত্ব তার পাশে দাঁড়ায়নি। উল্টে তার প্রচারের সূচি কমিয়ে দেওয়ার নির্দেশের আশায় ক্ষোভের মাত্রা বাড়ে। সূত্রের দাবি, সায়নী সাফ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। বিদ্রোহী শিবিরের নতুন শক্তি সায়নী। জানা গেছে, বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাথে যোগাযোগ করে নিজের সমর্থনের কথা জানিয়েছেন সায়নী। এমনকি লোকসভায় তৃণমূলের নতুন ব্লক স্বীকৃতির জন্য প্রয়োজনীয় নথিতেও তিনি সই করেছেন বলে খবর। যদিও কয়েকদিন আগেই দল ঢেলে সাজাতে সায়নীকে মহিলা শাখার প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন মমতা, কিন্তু সেই দায়িত্বভার গ্রহণের কয়েকদিনের মধ্যেই সায়নীর এই বিদ্রোহ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড়সড় ধাক্কা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তৃণমূল কি শূন্য হচ্ছে মমতা অভিষেকের ঘর? সোমবার থেকেই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে অন্তত 20 জন তৃণমূল সাংসদ লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন, এনডিএকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তার উপর সায়নীর মতো তরুণ নেতৃত্বের এই অবস্থান মমতাকে আরও কোণঠাসা করে ফেলল কিনা তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকলেও তার অনুপস্থিতিতে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দলের সাংগঠনিক ভিত্তি। এখন দেখার, সায়নী ঘোষের এই সিদ্ধান্তের পর তৃণমূল হাইকমান্ড কোনো পাল্টা পদক্ষেপ নেয় কিনা। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছিল আগেই, এবার দফতর বন্টন করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারীর নবগঠিত মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতর পেলেন অরূপ দাস। শুভেন্দুর নিজের জেলার প্রতিনিধি তিনি। দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস হলেন বাংলার নয়া সেচমন্ত্রী। অরূপ দাস ছিলেন কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক। তিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত। শিক্ষক জীবনে তার কর্ম ও শিক্ষাক্ষেত্রে তার বিশেষ সুনাম এবং পরিচিত ছিল। তবে এর আগে অরূপ দাস সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতি মনস্ক মানুষ ছিলেন। পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। কাউন্সিলর হিসেবেও একসময় কাজ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ। 2021 সালে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। ওই বছরই দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরে অরূপ
অরূপ কুমার দাস কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও ছিলেন। কাঁথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ এলাকার কাউন্সিলর হিসেবেও একসময় কাজ করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি দ্বিতীয়বারের জন্য দক্ষিণ কাঁথি থেকে বিধায়ক হিসেবে জয়যুক্ত হন। এরপরেই তিনি রাজ্যের নতুন বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবার রাজ্যের গুরুত্বপূর্ণ দফতর তার হাতে, বিশেষত বন্যাপ্রবণ এলাকায় সেচ দফতরের বিশেষ ভূমিকা থাকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর বাসভবনে আয়োজিত এই রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার প্রশ্নে বিভিন্ন দলের মধ্যে তৈরি হওয়া মত পার্থক্য দূর করা এবং মোদী সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি এই সাক্ষাতের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। বৈঠকে জাতীয় রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও তৃণমূলের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের একাংশ সাংসদের বিদ্রোহী হওয়ার গুঞ্জন এবং দলবদলের জল্পনার প্রেক্ষাপটে কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও এই সমঝোতা প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।